আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের বৈঠক। ৭১-এর অমীমাংসিত ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধানের পক্ষে জামাত। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই বললেন সিইসি। অস্ত্রবাজি ও ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। গণতান্ত্রিক নির্বাচন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে মন্তব্য। সুনামগঞ্জে জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইনি ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজের সাজায় বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবে সবুজায়ন উৎসব, পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন খামারি গফুর, উৎপাদিত ডিম বাজারে নিতে নিরাপদ রাস্তা দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। 2 দিনের ঢাকা সফরে প্রথম দিনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন বিএনপি, জামাত ও এনসিপি নেতারা। বৈঠক শেষে জামাতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে বাংলাদেশের সাথে রাষ্ট্রীয়ভাবে বৈঠক করে পাকিস্তানকে সমাধান করতে হবে। বিষয়টি সমাধানে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন এনসিপি নেতারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। প্রায় ১৩ বছর পর ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে নূর খান বেস থেকে পাকিস্তান এয়ারফোর্সের একটি উড়োজাহাজে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বিকেলে গুলশানে পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। শুরুতেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। পরে জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করা ছাড়াও আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটার দ্রুত শেষ করা দরকার। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে। তবে বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে কথা বলেননি কেউ। সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই। শাসনতন্ত্র বা আইনের বাইরে যেতে পারে না নির্বাচন কমিশন। রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ভোট জালিয়াতি চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সিইসি আরও বলেছেন, সরকার কোনো চাপ সৃষ্টি করলে প্রধান নির্বাচন কমিশনারের চেয়ারে থাকবেন না তিনি। রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ পাত্তা ফাটানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। তবে এর মধ্যেই
প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে জোর প্রস্তুতিতে নির্বাচন কমিশন। রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কমিশন। অস্ত্রবাজি, কেন্দ্র ও ভোট দখল চেষ্টার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে সিইসি বলেছেন, যারা এই চেষ্টা করবে তাদের স্বপ্নভঙ্গ হবে। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নিয়েছেন তারা। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। সুতরাং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে চলমান আলোচনার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন সিইসি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রোববার নির্বাচনী সীমানার শুনানি শুরু হবে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর গাবতলীতে বিএডিসি হিমাগার ও দারুসালাম থানা পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো গোষ্ঠী ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অস্ত্র প্রবেশ করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বিএডিসি হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। বৃষ্টির জন্য কৃষকের সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বাড়ছে বলে জানান তিনি। নির্বাচন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকব। জনগণ হলো ডিসিশন নেবে, মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যেন ভোটারমুখী হয়ে যাবে, সেই সময় দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। দেশে অবৈধ অস্ত্র প্রবেশ, সীমান্ত নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম দেখতে রাজধানীর দারুসালাম থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন করা গেলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। রাহুল রায়ের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছিল সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত আলোচনায় বক্তারা সামাজিক নানা অসঙ্গতির পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে বিভিন্ন মতামত তুলে ধরেন। সুন্দর সমাজ ও রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেছেন বিএনপি মহাসচিব। আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, আমি যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন আপনার জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সব কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি এটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আলোচনায় রাষ্ট্র গঠনে গণমাধ্যমের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের তাগিদ দিয়েছেন বক্তারা। মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে বললে হবে, এটা ঘটাতে হবে। তাহলে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। বিএনপি নেতারা বলেছেন, সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা গেলেই গণ অভ্যুত্থানের যথার্থ মূল্যায়ন হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ভারতের লোক আর আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তিনি বলেন, দেশের নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে, আগামী ডিসেম্বরে তাফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচনমুখী। শনিবার কক্সবাজারে চকরিয়ায় সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চকরিয়া উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এম মোবারক আলী সঞ্চালনায় জনসমাবেশে আরও বক্তৃতা করেন অ্যাডভোকেট হাসিনা আহমেদ সহ অন্যরা। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20% শুল্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশ স্থিত অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের রপ্তানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলেও মনে করেন তিনি। রক্সানা আমিনের রিপোর্ট। নতুন করে মার্কিন শুল্ক পরবর্তী বিশ্ব বাণিজ্য ও বাংলাদেশ নিয়ে ডেইলি স্টার ভবনে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইনের গোলটেবিল আলোচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ট্রেড ট্যারিফটাকে নিয়ে অনেকে বলতে চেয়েছেন যে এটা একটা দুর্বল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ট্যারিফ টক্সের মাধ্যমে বেটার ট্যারিফটা নিয়ে আসার জন্য। অনেকে এটার থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন এবং সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরো নিবিড় হবে, আরো বেটার হবে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে বেশ কিছু পরিস্থিতির দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। কর্মসংস্থান যদি তৈরি না করতে পারি, অর্থনীতির কোনো চাকাই চলবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কটা কিরকম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রেস সচিব মনে করেন, অর্থনৈতিক স্থিতাবস্থা ও বিদেশি বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। আমরা যদি চিটাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না। যখনই চিটাং পোর্ট এফিশিয়েন্ট হবে, আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আপনি আটকায় রাখতে পারবেন না। বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না। আমি বারবারই বলছি, আপনারা দেখেন এবং আমরা মনে করছি যে উই আর ডুইং ফাইন। আগামী সরকারকে সামাজিক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সামাল দিতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। রাজনৈতিক দলগুলোকে এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রস্তুত হতে হবে বলে মনে করেন তারা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, কেউ ডাকসু নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সব বলে দেবেন। উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাকসুর বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা দায়িত্ব ছেড়ে দেওয়ার আগেই সব প্রকাশ করার দাবি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য শিক্ষার্থী বান্ধব নীতি করার আহ্বান তাদের।
লাইলা নওশিনের রিপোর্ট। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যম সহ সবখানে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাবি উপাচার্যের একটি বক্তব্য যোগ করেছে নতুন মাত্রা। যে কোনো অবস্থাতেই ডাকসু নির্বাচন বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে টিএসসিতে এক অনুষ্ঠানে উপাচার্য বলেন, নির্বাচন ব্যাহত হলে দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি সব বলে দেবেন। আমার কোনো ম্যাজিক বুলেট নেই, আমি কোনো সুপার হিউম্যান নই। সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। উপাচার্যের এমন বক্তব্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে একটা গোষ্ঠী তারা প্রভাব বিস্তার করছে যেন ছাত্র সংসদ নির্বাচনটা না হয়। আমি মাননীয় ভিসির উদ্দেশ্যে বলবো, আপনি বলুন কারা বাধাগ্রস্ত করতেছে, আমরা আপনার সাথে আছি, ডাকসুর জন্য ফাইট করেছি। আমরা শিক্ষার্থীরা এবং আমাদের ছাত্র সংগঠন সহ সকলে এই ডাকসুর পক্ষে ঐক্যমত আছি। ভিসি স্যার পদত্যাগ করলে আরেকজন ভিসি আসবে, কিন্তু ডাকসু নির্বাচন হবেই হবে। উনি জানে না রাজনৈতিক পক্ষগুলো ওনাকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করবে। তাহলে আমরা যে গত 10 মাস ধরে এতগুলা কথা বলতে বলতে হয়রান হয়ে গেলাম, এই কাজগুলি করতে পারলেই তো ওনাকে আর চাপ দেওয়ার কোনো জায়গা থাকতো না। আমরা স্যার কাজ সুস্থ করতে চাই, আমরা সহ সাধারণ শিক্ষার্থীরা আপনার পাশে আছে। আপনি ডাকসু আয়োজন করে যান, আপনাকে প্রভাবিত করা লাগবে না। ভোটের জন্য হলকার্ড প্রদর্শন ও আচরণবিধি লঙ্ঘন নিয়েও কথা বলেছেন শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রশাসনকে চাচ্ছে না যে নির্বাচনটা সুষ্ঠু হোক, মানে তাদের এরকম অপতৎপরতা কেন? এই প্রশ্নটা আসলে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে করতে চাই। একটি দলের একজন প্রতিনিধি একটা সম্পাদক সিলেকশন করছেন, ঠিক তার বিপরীতে একজন সম্পাদককে কেন ভোট দেওয়া হবে না সেই ক্যাম্পেইনে তিনি জড়িত হচ্ছেন। প্রার্থী যারা রয়েছেন তাদের ব্যাপারে অ্যাপ্রোচগুলো খুবই পজিটিভ এবং তারা আশাবাদী। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ইজারা পদ্ধতির আড়ালে সুনামগঞ্জে তাহিরপুরের রূপের নদী খ্যাত জাদুকাটায় চলছে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। আদালতের নির্দেশনা আর ইজারার নিয়ম না মেনে বেপরোয়া ড্রেজার, বোমা মেশিন ও সেভ মেশিন দিয়ে বালু উত্তোলনে ধ্বংস হচ্ছে নদীর দুই পাড়। বিগত সরকারের আমলে শুরু হওয়া এমন পরিবেশ সন্ত্রাস বন্ধ হয়নি রাজনৈতিক পট পরিবর্তনেও। এমন বাস্তবতায় পরিবেশ, প্রতিবেশ ও আশপাশের জনপদ রক্ষায় ইজারা পদ্ধতি বাতিলের পাশাপাশি কার্যকর আইনি ব্যবস্থায় জোর দিয়েছেন পরিবেশবিদরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। জাদুকাটা নদী সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহল এটি। বিগত সরকারের আমলে ইজারা হওয়া জাদুকাটাতে কখনোই মানা হয়নি ইজারার শর্ত। আদালতের রায় আর ইজারার নীতিমালায় সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলনের কথা থাকলেও অবাধে চলছে ড্রেজার, বোমা আর সেভ মেশিন। ইজারাকৃত অংশের বাইরে অবাধ পরিবেশ বিধ্বংসী মেশিন ব্যবহারে বালু উত্তোলনে বিলীন হচ্ছে দুই পাড়ের রাস্তাঘাট, বসতবাড়ি সহ সরকারি খাসজমি। পার কাটতে কাটতে ছোট জাদুকাটা ধারণ করেছে সাগরের রূপ। নদীর ফুটপারে ছিল উকেট, ক্লারগর ক্যাম্পের সামনে আসছিল একটা ফুটবল খেলার মাঠে। জাদুকাটা নদী খুব একটা বিশাল বড় নদী ছিল এমন নয়। মাপটা দিয়ে কেন চিহ্নিত করা হয় না এটা প্রশাসনই একমাত্র জানে। এখানে মানবিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয় ঘটছে। 200 মিটার 250 মিটারের নদী আজকে 2000 মিটারে, প্রায় 2000 মিটারে পরিণত হয়েছে। মানুষের নদী এবং ঘরবাড়ি ভেঙে যারা বালু লুটপাট করেছে তার ক্ষতির পরিমাণ কত আজও আমরা এটা জানতে পারলাম না। যে এই জায়গায় বালি উত্তোলন করা যায় শুধু এই জায়গাগুলি চিহ্নিত করা হোক। ড্রেজার এবং মেশিন দিয়ে এগুলা শেষ করে এখন নদীর পার কাটতে কাটতে এই নদীটাকে এখন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রশস্ত করা হয়েছে। নদীর ক্ষয়ক্ষতি সমীক্ষা করে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। যারা এই বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের প্রতি সম্মান রেখে আমরা পরিবেশ অধিদপ্তরের যে প্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা এই কাজটা করা যায় কিনা এটা আমরা দেখব। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 বলছে সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন 1 কিলোমিটার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানায় বালু বা মাটি উত্তোলন করা যাবে না। নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, ফসলি জমি বা উদ্ভিদ নষ্ট হয় বা হবার আশঙ্কা থাকে তাহলেও বালু বা মাটি তোলা যাবে না। মোশাহিদ রনি, চ্যানেল আই।
জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী করতে মুন্সিগঞ্জে হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। নদী ভাঙন সহ বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। রাসেল মাহমুদের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই বন্যা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মুন্সিগঞ্জের প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী বিনির্মাণে মুন্সিগঞ্জের জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় ও মুন্সিগঞ্জ কলেজে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ শব্দ দূষণকে কিন্তু কমিয়ে দেয়, পাতা এবং ওর কাণ্ড দিয়ে কিন্তু শব্দকে রুখে দেয়। যে গাছ এই ধরনের একটি উপকার করে, সে গাছ যত বেশি রাস্তার ধারে লাগাবো, শব্দের কোলাহল বা যান্ত্রিক শব্দ, মানুষের শব্দের যে কোলাহল, তাকে যদি কমাতে চাই বৃক্ষরোপণ কিন্তু বেশি করে করতে হবে। এই গাছ শুধু লাগালেই হবে না, কিন্তু এই গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় হাজারো শিক্ষার্থীর হাতে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ আর চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। আমাদের পরিবেশ দিনে দিনে উষ্ণ হয়ে যাচ্ছে, গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আলো, বাতাস, ছায়া এবং ফুল ফল দিয়ে সাহায্য করে। তাই আমি মনে করি গাছ লাগানো খুবই প্রয়োজন। যে প্রজন্ম আসে তারা গাছের উপকারিতা সম্পর্কে জানুক এবং এই পৃথিবীটাকে সবুজময় করে তুলুক। আনন্দ দেখছি, প্রাণ ভরে যাচ্ছে। বাংলাদেশ ইনশাআল্লাহ সবুজে ছায়া যাবে এই প্রোগ্রাম যদি অব্যাহত থাকে। এমন উদ্যোগ পদ্মা অধ্যুষিত জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। এই গাছ যখন বড় হবে তখন এই গাছ ফুল দিবে, ফল দিবে, ছায়া দিবে, অক্সিজেন দিবে এবং মানুষকে বাঁচার অনুভূতি দেবে। গাছটা যাতে তার স্বাভাবিক গতিতে বেড়ে ওঠে সেই পরিচর্যা করব। আমরা শিক্ষার্থীদেরকে সে শিক্ষা দিব। গাছের বিপ্লব ঘটে যাবে, এজন্য চ্যানেলাই যে কার্যক্রম হাতে নিয়েছে তার জন্য চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। জৈব সার দিয়ে গর্তটা রেডি করবে এবং 2 দিন পরে, এই 2 দিন কিন্তু গাছটাকে শোয়া রাখতে হবে বাসায়। পলিথিন ফেলে দিয়ে গাছটাকে রোপণ করা হয়, তাহলে সবগুলো গাছেই বেঁচে যাবে। সুস্থ ও নির্মল পরিবেশ গড়তে পতিত জমিতে বৃক্ষরোপণ ও সংরক্ষণে তরুণ প্রজন্ম সহ স্থানীয়দের সম্পৃক্তকরণে কাজ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন। পরিবারের বোঝা না হয়ে পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হয় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের রাস্তাটি যেন পাকা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম গ্রাম সিঁড়ির চালাতে বসবাস করছেন এই দৃষ্টিহীন তরুণ আব্দুল গফুর। দৃষ্টি হারিয়েছেন অনেক আগে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা হারাননি। আমি নিজেই খাবার আনি, আমি নিজেই মনে করুন যে দিতাছি, ডিম ওড়াইতাছি। বাজার আমি হলো একটা ব্যান্ড ড্রাইভার রাখছি, ওরা মাসে হলো 7,000 করে টাকা দেয়। আচ্ছা, আর উনি ডিম নিয়ে যায়, ওরা আবার খাবার নিয়ে আসে। মনের জোরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেলেও নিজের গ্রামের পথের দুরবস্থা এখনো তার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কাদার রাস্তা তো আমার খুবই কষ্ট। হ্যাঁ, ডিম তো নষ্ট হয়ে যায়। ভেঙে যায় না? অবশ্যই। 1 তারিখে মানে আমার ডিম ভেঙে গেছিল 40 টেরি, মানে উল্টাই দিছিল। একটু রাস্তাঘাট এখানে আমার একটু খুব কষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে প্রায় 27 লাখ বেকার। দেশে কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমায়। অথচ গফুর নিজের গ্রামে থেকেই তৈরি করছেন জীবিকার পথ, হয়েছেন এলাকার অনুপ্রেরণা। পরামর্শ গফুর আপনারা দেন, আপনি গফুরে দেন? গফুরেই আমার দেয়, গফুরের আমাদের লাগে না। দেখতে না পারলেও সবকিছুই করতে পারে, তারা দেখলে আমাদের প্রাউড ফিল হয়। এতগুলি পোল্ট্রি এগুলি তো কিছুই নাই, এগুলো তারা করতে সাহস পায় না। তখন গফুরের মতো সাহসী এখন নাই। দূরদৃষ্টি সম্পন্ন জীবনবোধী গফুরকে
প্রেরণা জুগিয়েছে স্বাবলম্বী হতে। দৃষ্টি প্রতিবন্ধী হইয়াও যদি হইলো আপনার মানে কাজ করে খাইতে পারি, ভালো সুস্থ মানুষ আছে, কত মানে বৈশা খাইতেছে, মানে কাজ করে খালি আপনার এই দেশে ভাতের কোনো অভাব নাই। দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে দৃষ্টি শক্তিহীন গফুরের জীবন। ইচ্ছার কাছে কোনো কিছুই যে টিকতে পারে না তার প্রমাণ করেছে গফুর। শুধু তাই নয়, কর্মসংস্থান করেছেন এবং নিজে একজন বেকারত্ব দূর করে কর্মীর রূপ দিয়েছেন। গফুর হতে পারে অন্যান্য হাজার হাজার বেকারের অনুপ্রেরণা। টাঙ্গাইলের ঘাটাইলের সিরিজ চালাতে শাইখ সিরাজ চ্যানেল। এবারে স্পোর্টস। আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভু রঞ্জন সরকারের শেষকৃত্য হয়েছে রাজধানী সবুরবাগ বড়দেশ্বরী কালী মন্দিরে। মুন্সিগঞ্জে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। গুণী এই সাংবাদিককে শেষ বিদায় জানান তার স্বজন, সহকর্মী ও বন্ধুরা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর শুক্রবার রাতে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে তার মরদেহ পাওয়া যায়। রিয়াজ ইসলামের রিপোর্ট। দীর্ঘ 5 দশকের সাংবাদিকতা জীবনের ব্যস্ততা আর নেই সত্য লিখে টিকে থাকার আপ্রাণ চেষ্টা, আর্থিক টানাপোড়েনের হিসাব নিকাশও নেই। চির অবসরে সাংবাদিক বিভু রঞ্জন সরকার। রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা অপসরায় গুণী এই সাংবাদিককে শেষ বিদায় জানাতে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও বন্ধুরা। তারা বলেন, দীর্ঘ 50 বছর দেশের জন্য লিখেছেন বিভু রঞ্জন সরকার। তার পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ শুভাকাঙ্ক্ষীদের। আমার জীবনে খুব কম দেখা আছে যে 50 বছর সত্য এবং ন্যায়ের পক্ষে থেকে দেশের পক্ষে কাজ করার মতো মানুষ আমি কম দেখেছি। তার পত্রিকা অফিস বা তার যে আপনাদের সাংবাদিক সমিতি আছে, এইসব জায়গা থেকে যে সমস্ত ফ্যামিলি কেউ মারা গেলে যে বেনিফিটটা পায় তার পরিবার যেন পায়, এটা আপনারা ইনশিওর করবেন। ছাত্র ছিলাম তখন ওনার লেখা পড়তাম। যায় দিনে উনি ছদ্মনামে তারিক ইব্রাহিম নামে লিখতেন, চমৎকার গদ্য। জীবনের শেষ চিঠিতে বিভু রঞ্জন সরকার লিখেছেন, সত্য লিখে বাঁচা সহজ নয়। শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেছেন গুণী এই সাংবাদিক। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন। গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় আরও 71 ফিলিস্তিনি নিহত। গাজা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে, বলছে জাতিসংঘ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি বলছে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে তারা নব্য ফ্যাসিস্ট। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির জনসভায় নেতারা বলেন, যারা জাতীয় পার্টিকে ফ্যাসিস্টের দোসর বলেন তারা যেন আয়নায় নিজেদের মুখ দেখে নেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অবাধ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এবং ওনারা এটাও বলেছেন, যদি এই বিপ্লব যদি সফল না হতো তাহলে আমরা অস্ত্র দিয়ে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে পতন করাতাম সশস্ত্র আন্দোলনের মাধ্যমে। অর্থাৎ ওনারা সশস্ত্র আন্দোলনের জন্য প্রস্তুত ছিলেন। ওনাদের কাছে বন্দুক ছিল, ওনাদের কাছে গোলাগুলি ছিল, ওনাদের ট্রেনিং ছিল। এখন প্রশ্ন আসে, এই গোলা বারুদ কে দিল, কেন দিল? এই গোলা বারুদ এখন কোথায় আছে, কেমনভাবে আছে? এরা এই গোলা বারুদ দিয়ে এখন আপনারা কি সামনে কিছু করবেন কিনা, দেশের মানুষকে এগুলো সম্পর্কে তারা বলেননি। গায়ের জোরে চাপিয়ে দেওয়া সংস্কার মানুষ গ্রহণ করবে না বলেন জিএম কাদের। আপনারা কি হয়েছেন? নব্য ফেসিবাদ। আপনারা কি পরিবর্তন করলেন? আপনারা আবার পুনরায় এটাকে শক্তিশালীভাবে ফেসিবাদকে নিতে যাচ্ছেন। কিছু নেতা আমাদেরকে দোষর হিসেবে নানানভাবে চিহ্নিত করছেন। যারা করছেন তাদেরকে বলবো, আয়নায় নিজের চেহারা দেখেন। পরে পার্টি চেয়ারম্যান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়। রাজধানীর গুলশানে মতবিনিময় সভায় দায়সারা নির্বাচন করা হলে দেশ গভীর সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির আরেক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যার ভোট সে দিতে পারবে এবং তার জীবনে নিশ্চয়তা, এইটাও সরকারকে এই নিশ্চয়তাও দিত। সভায় জাতীয় পার্টির ওই অংশের মহাসচিব
রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশে বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিতে রাজধানী ধানমন্ডিতে চালু হয়েছে আন্তর্জাতিক হাসপাতাল চেইন অ্যাপোলো ক্লিনিক। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে জেএমআই স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে অ্যাপোলো ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের পরিচালক Y1 কিম। অ্যাপোলো হেলথ অ্যান্ড লাইফস্টাইলের হেড অফ ফ্র্যাঞ্চাইজি বিজনেসের তরুণ গোলাটি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদের, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক নাবিল, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান সহ শীর্ষ কর্মকর্তারা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় 24 ঘন্টায় আরও কমপক্ষে 71 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরেই নিহত হয়েছেন 37 জন। ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামাস যুদ্ধবিরতি শর্ত না মেনে চললে গাজা পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। হামাসের জন্য খোলা হবে নরকের দরজা। ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস সতর্ক করে বলেছেন, গাজা এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে পড়েছে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হলো সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি নকিব খানের সঙ্গীত জীবনের 50 বছর উদযাপন আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে এই অনুষ্ঠান আয়োজন করে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ TGFB। বর্ণিল এই আয়োজন হয়ে ওঠে সঙ্গীত ব্যক্তিত্বদের মিলন মেলা। আয়োজনে স্বকণ্ঠে জনপ্রিয় সব গান পরিবেশন করেন নকিব খান। এ সময় গানে গল্পে শিল্পীর জীবন নিয়ে কথা বলেন দেশবরেণ্য শিল্পীরা। একমাত্র বাংলাদেশে সে জীবিত শিল্পী যে 50 বছর উদযাপন করার জন্য একটা ভালো একটা অনুষ্ঠান। তো জাতীয় ফেডারেল 50 বছর দেখতে চাই আমরা চাই। নকিব ভাইকে নিয়ে নকিব ভাইয়ের 50 ইয়ার্সটা সেলিব্রেশন আমরা করতে পারবো, এরকম একটা সুযোগ পাবো, এটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এবারে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সহযোগিতায় পূবালী ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে কর্মশালা উদ্বোধন করেন BFIU এর ডেপুটি হেড মোহাম্মদ আমির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন BFIU এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ হারুন, আসাদুজ্জামান খান ও সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল আহমেদ। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন ঘোষণা ছাড়া কারখানা বন্ধে রাজধানী তেজগাঁও শ্রমিক বিক্ষোভ। রোববার BGME এর সহ সংশ্লিষ্টদের সাথে বৈঠকে সমস্যা সমাধানের আশা। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ঘোষণা ছাড়াই 42 বছরের পুরনো কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাজধানী তেজগাঁওয়ের তিব্বত মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। 4 ঘন্টার ওই অবরোধে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রোববার বিকেল 3টায় BGME সহ সংশ্লিষ্টদের সাথে শ্রমিকদের বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছেন শ্রমিকরা। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন বলেছেন, সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাঁই হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার মতো জনসমর্থন নেই। অতীতের মতো এদেশে অপশাসন, দুর্নীতি ও গুম খুন হবে না বলেও জানান তিনি। চট্টগ্রামে মাহে রবিউল আওয়াল ও যশনে জুলুসকে স্বাগত জানিয়ে র্যালির আয়োজন করেছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ। নগরীর জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে র্যালি বের হয়। আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম মঞ্জুরের সভাপতিত্বে র্যালিতে আরও অংশ নেন আঞ্জুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, আঞ্জুমান ট্রাস্টের মুখপাত্র মোসাহেব উদ্দিন বখতিয়ার সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন দর্শক আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জুলাই জাতীয় সনদ 2025-এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া বিষয়ে গণফোরাম বলেছে, সনদের পটভূমিতে মুক্তিযুদ্ধ পূর্ব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের কথা উল্লেখ করা হয়নি। দলের নেতারা বলেছেন, 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর 11 দফার গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক বিষয়গুলোকে সনদের পটভূমিতে অন্তর্ভুক্ত করা হয়নি। বিদ্যমান সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার চাল মূলনীতি বহাল রেখে এই অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা উল্লেখ করারও দাবি জানিয়েছে গণফোরাম। এবারে খেলার খবর। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার জানাচ্ছি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের বৈঠক। ৭১-এর অমীমাংসিত ইস্যু রাষ্ট্রীয়ভাবে সমাধানের পক্ষে জামাত। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা সংবিধান বা আইনে নেই, বললেন সিইসি। অস্ত্রবাজি ও ভোট জালিয়াতির চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে বলে বিএনপির অভিযোগ। গণতান্ত্রিক নির্বাচন হলে জবাবদিহিতা নিশ্চিত হবে মন্তব্য। সুনামগঞ্জে জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইনি ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা। এবং লেয়ার মুরগির খামার করে স্বাবলম্বী টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন খামারি গফুর। উৎপাদিত ডিম বাজারে নিতে নিরাপদ রাস্তার দাবি। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।